ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে। অথচ বাইরে একটা কথা, একটা হাওয়া যেটা চলছে সেটা কি, তারেক রহমান দুটো পূর্ব শর্ত আরোপ করেছেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে, ওসমান হাদির খুনিদের প্রত্যাবর্তন করতে হবে, তাদেরকে এখানে ফেরত পাঠাতে হবে, না হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত সফরে আসবেন না। এই প্রেক্ষিতে দীনেশ ত্রিবেদীর কথা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে, এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু মোটেই সাধারণ কথা নয়। কারণ মাত্র কয়েকদিন আগেও ঢাকা থেকে বলা হচ্ছিল শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরত দিতে হবে এবং ভারতকে তারেক রহমানের দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তারপরেই দিল্লি যাবেন তিনি। আর আজ দিল্লির রাষ্ট্রদূত ঢাকায় দাঁড়িয়ে বলছেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর অপেক্ষায়। তাহলে আমার একটা প্রশ্ন খুব স্বভাবতই উঠে আসে, সেটা হলো তাহলে কি বরফ গলছে? তারেক রহমান কি বুঝতে শুরু করেছেন যে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ককে ইনডেফিনিটলি হোস্টেজ করে বন্দি করে রাখা সম্ভব নয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারেকের দিল্লি সফরের সঙ্গে কি শেষ পর্যন্ত জুড়ে যেতে চলেছে শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের রাজনৈতিক সমীকরণ? খবর কিন্তু তেমনই। আর আজকের আলোচনা শুধু তারেকের দিল্লি সফর নয়, তাদের আলোচনা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার রাজনৈতিক সমীকরণ কিভাবে জুড়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে। দেখুন, স্বাস্থ্যমন্ত্রীর ঘরে গিয়েছেন দীনেশ ত্রিবেদী, কিন্তু বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। বণিক বার্তা বাংলাদেশের অনলাইন ম্যাগাজিন, অনলাইন নিউজ পেপার, সেই বণিক বার্তার আজকের রিপোর্টটিতে বলা হয়েছে কি? বলা হয়েছে গতকাল বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সচিবালয়ে গিয়ে দেখা করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকটি ছিল সৌজন্যমূলক এবং আরও একটা বড় কথা, কলকাতায় শিখা ইন নামের যে হোটেলে, সেখানে 9 জন অগ্নিকাণ্ডে 9 জন পুড়ে মারা গেছেন, তার মধ্যে 7 জন বাংলাদেশের, এবং তাদের সম্পর্কে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া ইত্যাদি ব্যাপারগুলো নিয়েও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন দীনেশ ত্রিবেদী। তাহলেও বৈঠকটি মূলত সৌজন্যমূলক। স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন তারেক রহমানের ভারত সফর নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, কিন্তু বৈঠক থেকে বেরিয়ে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের জানিয়ে দিলেন নয়াদিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় রয়েছে। এই জায়গাটি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ লেগেছে, শুধু যে আমার কাছে তা নয়, যারা কূটনীতিক চর্চা করেন তাদের কাছেও। কারণ কূটনীতিকরা সাধারণত হঠাৎ করে এমন রাজনৈতিক বার্তাটা দেন না। আর দীনেশ ত্রিবেদী কোনো সাধারণ কূটনীতিক নন। তিনি এর আগে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, তারপর সরাসরি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছেন এবং 18ই আগস্ট ঢাকায় ভারতীয় শিল্পপতিদের এক অনুষ্ঠানে তিনি আরও পরিষ্কার করে বলেছেন যে মোদী তাকে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী তাকে বলেছেন 2 প্রধানমন্ত্রীর দেখা হওয়া প্রয়োজন। এবং শুধু সেটাখানেই তিনি থেমে যাননি, তিনি আরও বলেছেন যে তারেক রহমান ভারতে এলে তাকে তার প্রাপ্য সর্বোচ্চ মর্যাদা এবং স্মরণীয় অভ্যর্থনা দেয়া হবে। অর্থাৎ দিল্লি দরজা বন্ধ করেনি, বরং উল্টোটা, দিল্লি দরজা পুরো খুলে রেখেছে। দিল্লি বলছে দরজা খোলা, আপনি আসুন কথা বলি। কিন্তু মাত্র কয়েকদিন আগের ছবিটা কি ছিল একবার মনে করে দেখুন। ঢাকা তখন অন্য ভাষায় কথা বলছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ্যে জানিয়ে দিয়েছিল তারেক রহমানের ভারত সফরের জন্য সহায়ক পরিবেশ প্রয়োজন। তার সঙ্গে উঠে এসেছিল শেখ হাসিনার প্রত্যর্পণ, উঠেছিল শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদের হস্তান্তরের প্রশ্ন। বাংলাদেশের বক্তব্য ছিল এই বিষয়গুলিতে দিল্লির কাছ থেকে তারা উত্তর চায়। কিন্তু এখানেই তৈরি হয়েছিল কূটনৈতিক অচল অবস্থা। সবাই বলতে শুরু করেছিল তারেক রহমান বাংলাদেশ ছেড়ে ঢাকা থেকে দিল্লিতে আসছেন না, কারণ শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নে ভারত সরকারের সামনে চাইলেই একটা রাজনৈতিক বোতাম টিপে দিলাম আর সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, ওকে ফেরত পাঠিয়ে দেবো, এরকম হয় না। ভারতীয় সরকারি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রত্যর্পণের প্রশ্নটি শেষ পর্যন্ত ভারতের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি রয়েছে, কিন্তু কোনো মানুষকে তুলে দিয়ে দিলাম, ব্যাপারটা তো এত সহজ নয়। আর সে মানুষ যদি আবার হন শেখ হাসিনার মতো মানুষ।
ভারতীয় আদালত দেখবে অভিযোগগুলি ভারতীয় আইনে এক্সট্রাডাইট করার জন্য, তাকে বহিষ্কার করার জন্য সেই রকম কোনো অপরাধ তিনি করেছেন কিনা, প্রাইমা ফেসি মামলা রয়েছে কিনা, এবং ট্রিটি এবং এক্সট্রাডিশন অ্যাক্ট এর প্রয়োজনীয় শর্ত পূরণ হচ্ছে কিনা। অর্থাৎ তারেক রহমান যদি বলেন আগে হাসিনাকে আমার হাতে তুলে দিন, তারপর আমি দিল্লি যাব, তাহলে দিল্লির পক্ষে বলা সম্ভব, আপনার সফর রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়। কিন্তু হাসিনার প্রত্যর্পণ বা শেখ ওসমান হাদির তাদের প্রত্যর্পণ, তাদের হত্যাকারীর প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া, এই দুটোকে এক করে ফেলবেন না। আর এখানেই তারেক রহমানের সামনে তৈরি হয়েছে ফাঁদ। একবার ভাবুন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার দেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত, বিদ্যুৎ থেকে জ্বালানি, বাণিজ্য থেকে ট্রানজিট, সীমান্ত থেকে নদীর জল, প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশ্নে ভারতের সঙ্গে আপনার আলোচনা প্রয়োজন। সেই ভারতের প্রধানমন্ত্রী আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, ভারতের রাষ্ট্রদূত প্রকাশ্যে বলছেন আপনাকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে, আমরা আপনার অপেক্ষায় রয়েছি। তারপরেও আপনি যদি বলেন না, আগে আমার শর্ত মানুন তারপর যাব, তাহলে প্রশ্ন উঠবে ক্ষতিটা কার হচ্ছে, ভারতের না বাংলাদেশের? ভারত তো বাংলাদেশকে নিয়ে তার সমস্ত বৈদেশিক নীতি থামিয়ে রাখবে না, কিন্তু বাংলাদেশের পক্ষে ভারতকে জিওগ্রাফি থেকে, মানচিত্র থেকে সরিয়ে দেওয়াও সম্ভব নয়। চীনকে কাছে আনা যায়, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানো যায়, আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্বের বিরাট অংশ জুড়ে যে দেশটা দাঁড়িয়ে আছে, সেই ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলা যায় না। জিওগ্রাফি হ্যাজ নো ডিলিট বাটন। ভূগোলকে একটা ডিলিট বাটন টিপে তাকে মুছে ফেলা যায় না। এটাই তারেক রহমানের সবচেয়ে বড় বাস্তবতা। দেশের ভেতরের চাপও তার কাছে কম নয়। এই জায়গায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, প্রথম আলোর প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, জ্বালানি সংকট সহ বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার কারণে তারেক সরকার ভীষণ চাপের মধ্যে রয়েছে। প্রত্যেক দিন সেখানে মিছিল মিটিং হচ্ছে ঢাকার বুকে, অন্যান্য শহরে, সেখানে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান আসছে, তাকে গদি ছাড়তে বলা হচ্ছে যদি সমস্যা না মেটায়। অর্থাৎ প্রধানমন্ত্রীকে সাইমালটেনিয়াসলি কয়েকটা ফ্রন্ট সামলাতে হচ্ছে, অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য, ভারতের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনার প্রশ্ন, দেশের ভেতরের ভারত বিরোধী রাজনৈতিক চাপ এবং নিজের সমর্থকদের প্রত্যাশা। তারেক রহমানের সমস্যা এখানেই। বিরোধী রাজনীতির সময় স্লোগান দেওয়া সহজ, রাষ্ট্র পরিচালনার সময় ক্যালকুলেটর নিয়ে বসতে হয়। বিরোধী নেতা বলতে পারেন ভারতকে দেখিয়ে দেব, কিন্তু প্রধানমন্ত্রীকে পরদিন সকালে জিজ্ঞেস করতে হয় বিদ্যুৎ কোত্থেকে আসবে, ডিজেল কোত্থেকে আসবে, ব্যবসা কিভাবে চলবে, সীমান্ত সমস্যার সমাধান কার সঙ্গে করব, নদীর জল নিয়ে কার সঙ্গে বসবো। এই পার্থক্যটা সম্ভবত এখন তারেক রহমান খুব দ্রুত শিখে ফেলছেন বা বুঝছেন। এবার দেখুন দিল্লির কৌশলটা। আমার কাছে দিল্লির বর্তমান কৌশল কিন্তু বেশ আকর্ষণীয়। ভারত পাল্টা কোনো আলটিমেটাম দেয়নি, বলেনি যে শর্ত তুলে নিন তারপর কথা হবে, বলেনি। বরং কি বলছে, আমরা অপেক্ষা করছি। আরও এক ধাপ এগিয়ে বলছে, আপনি এলে আপনাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। এটার নাম হলো সফট ডিপ্লোমেসি, নরম কূটনীতি। কিন্তু নরম মানেই যে দুর্বল তা নয়, বরং এর মধ্যে একটা প্রচন্ড সাইকোলজিক্যাল প্রেশার রয়েছে। কারণ এখন সফর না হলে দিল্লি সহজেই বলতে পারে, আমরা তো আমন্ত্রণ জানিয়েছি, আমরা তো সম্মানজনক অভ্যর্থনার নিশ্চয়তা দিয়েছি, আমরা তো আলোচনায় রাজেই, কিন্তু আপনারাই আসছেন না। অর্থাৎ ডিপ্লোম্যাটিক বল এখন অনেকটাই বাংলাদেশের কোর্টে। তাহলে কি পূর্ব শর্তের গোঁ ছাড়বেন তারেক? আমার বিশ্লেষণ, সেটা ছাড়ার সম্ভাবনা যথেষ্ট বেড়েছে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা এসেছে ভাষায়। কয়েকদিন আগে আমরা শুনছিলাম শর্ত, রেড লাইন, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, অনুকূল পরিবেশ, প্রত্যর্পণ। আর এখন ভারতের হাই কমিশনার প্রকাশ্যে ভবিষ্যতের সফর এবং অভ্যর্থনার কথা বলছেন। তার থেকেও গুরুত্বপূর্ণ, দুই দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক ডিসকাশন এখনো চলছে পর্দার আড়ালে। প্রথম আলো, বাংলাদেশের বিখ্যাত পত্রিকা, তার রিপোর্টও বলছে তারেকের সফর নিয়ে আলোচনা কিন্তু বন্ধ হয়নি। অর্থাৎ দর কষাকষি চলছে। সম্ভবত এখন খোঁজা হচ্ছে এমন একটা ফর্মুলা যাতে তারেক রহমান বলতে পারেন তিনি বাংলাদেশের স্বার্থ বিসর্জন দেননি, আবার ভারতও এমন কোনো কমিটমেন্ট না দেয় যা তার আইন, আদালত কিংবা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে। এটাও ভারত দিতে পারে না। কূটনীতিতে এটাকেই বলে ফেস সেভিং ফর্মুলা, অর্থাৎ মুখ রক্ষার জন্যে যে ফর্মুলা সেইটা। কিন্তু আমেরিকার চাপ, হ্যাঁ আমেরিকার চাপ, ভারত মার্কিন যৌথ চাপে তারেক দিল্লি যেতে বাধ্য হচ্ছেন, এমন কথাও কিন্তু আসছে বাজারে। যদিও তার নির্ভরযোগ্য প্রকাশ্য প্রমাণ নেই, কিন্তু ওই যে বললাম, প্রমাণ সবসময় সামনে দেখা যায় না। যেমন হিমবাহের সামান্য অংশ উপরে থাকে আর বেশিটাই থাকে জলের নিচে, তেমনি কূটনীতিতেও তাই। এটাকে এস্টাবলিশড ফ্যাক্ট হিসেবে বলা ঠিক হবে না, আমরা জানি, তবে বৃহত্তর স্ট্র্যাটেজিক পিকচারটা কিন্তু সেই রকমই। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, চীনের প্রভাব, বঙ্গোপসাগরের নিরাপত্তা, ভারত মহাসাগরীয় অঞ্চল, এই প্রশ্নগুলিতে ভারত এবং আমেরিকার মধ্যে নানা রকম ওভারল্যাপিং স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে। ফলে ওয়াশিংটন এবং নিউ দিল্লি
দুপক্ষই একটি স্থিতিশীল প্রেডিক্টেবল বাংলাদেশ চাইবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম, যৌথ চাপের ব্যাপারটা আপনি ব্যবহার করতেও পারেন, মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু চাপটা পরোক্ষে আছেই। এবার আসি সবচেয়ে বিস্ফোরক প্রশ্নে, শেখ হাসিনা। শেখ হাসিনা নিজেই 5ই আগস্ট জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন, তিনি ডিসেম্বর মাসের মধ্যে ফিরতে চান, কিন্তু এক্স্যাক্ট ডেট, নির্দিষ্ট তারিখ বলেননি। এখানেই প্রশ্ন, তারেক রহমান যদি তার আগেই দিল্লি আসেন, এবং সেটা আসবেন এই মাসেই আসবেন, অগস্টেই আসবেন বলে দিলাম, তাহলে মোদি তারেক বৈঠকে শেখ হাসিনার প্রশ্ন কি উঠবে? আমার মতে উঠবেন না। এটা কল্পনা করাই কঠিন। তার মানেটা কি? মানে হচ্ছে শেখ হাসিনার প্রশ্ন উঠবে, উঠবে, উঠবে এবং উঠতে বাধ্য। কারণ বর্তমানে দুই দেশের সম্পর্কের সবচেয়ে সেন্সিটিভ পলিটিক্যাল ইস্যু হচ্ছে শেখ হাসিনা। ঢাকা চাইছে প্রত্যর্পণ, ভারত বলছে বিষয়টা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অন্যদিকে হাসিনা নিজে বলছেন আমার প্রত্যর্পণ কি, আমি নিজেই তো দেশে ফিরবো। এই তিনটে লাইন কোথাও গিয়ে ইন্টারসেক্ট, একে অপরের সাথে কিন্তু মিশে যাচ্ছে। আর এখানেই তৈরি হতে পারে নতুন একটা ফর্মুলা। ধরুন, এটা আমি পরিষ্কার করে বলছি, সম্ভাব্য সিনারিও কি হতে পারে, এটা কনফার্ম যে একটা ইনফরমেশন সেটা কিন্তু নয়, কিন্তু এটা সবচেয়ে সম্ভাব্য। সেটা হচ্ছে দিল্লি বলল আমরা শেখ হাসিনাকে জোর করে প্রত্যর্পণ করছি না, তিনি যদি স্বেচ্ছায় দেশে ফিরতে চান সেটা আলাদা প্রশ্ন। ঢাকা বলল ঠিক আছে, কিন্তু তার প্রত্যাবর্তনের পরে আইন শৃঙ্খলা এবং বিচারিক প্রক্রিয়া কি হবে? তারপর প্রশ্ন আসবে তার নিরাপত্তাকে নিশ্চিত করবে, তাকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে কি, তার রাজনৈতিক কার্যকলাপের সুযোগ থাকবে কি, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার কি হবে, দেশে ফিরে তিনি যদি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। এগুলো প্রত্যেকটা বিস্ফোরক প্রশ্ন, এক্সপ্লোসিভ কোয়েশ্চেন। আর এই কারণেই আমার ধারণা তারেক মোদি বৈঠকে শেখ হাসিনার প্রশ্ন টেবিলে থাকবে, এই আলোচনার টেবিলে। কিন্তু সেপ্টেম্বরে হাসিনা ফিরছেন, এখনই কি বলা যায়? সেপ্টেম্বরে ফিরবেন কিনা এখনো বলা যায় না, কিন্তু সম্ভাবনা আছে। কারণ শুভস্য শীঘ্রম, অশুভস্য কালো হরণম। এখন এনসিপি, জামাত, তারা যেভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়েছে, তাতে সেই আন্দোলনকে ভোঁতা করতে গেলে আওয়ামী লীগের দরকার বাংলাদেশের মাটিতে। বর্তমানে ভেরিফাইড পাবলিক পজিশন হলো শেখ হাসিনা ডিসেম্বর মাসে ফিরতে চান। সেপ্টেম্বরের নির্দিষ্ট প্রত্যাবর্তনের কোনো সরকারি ঘোষণা নেই। তবে তারেক রহমান যেহেতু ওই আগস্ট মাসে যাচ্ছেন, কিংবা সেপ্টেম্বরে ব্রিক্স উপলক্ষে যদি তিনি যান, মোদির সঙ্গে বাইল্যাটারাল মিটিং তার হবেই, তাহলে তার সফর, হাসিনার এভেনচুয়াল রিটার্ন, কবে তিনি ফিরবেন, রাজনৈতিক ফ্রেমওয়ার্ক কি তৈরি হবে, সব আলোচনায় আসবে। সেটা সেপ্টেম্বরে রিটার্ন হবে কিনা সেটা এখন বলা প্রিম্যাচিওর, কিন্তু সম্ভাবনা আছে, অসম্ভব নয়। এই পার্থক্যটা মাথায় রাখতে হবে। তারেক রহমানের সামনে শেষ পর্যন্ত তাহলে কি হলো? তিনটে রাস্তা। প্রথম রাস্তা, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে অনড় থাকবেন এবং দিল্লি সফর করবেন না। এতে দেশের একাংশের কাছে রাজনৈতিক হাততালি তিনি পেতে পারেন, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক আরও আটকে যাবে, বাংলাদেশের সমস্যা আরও বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় রাস্তা, শর্ত পুরোপুরি প্রত্যাহার করে তিনি দিল্লি চলে গেলেন। এতে দেশে তার বিরোধীরা বলবে তারেক ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। তাই আমার মতে সেটাও তারেক করতে পারেন না, কোনো রাজনৈতিক নেতাই করতে পারেন না। সবচেয়ে সম্ভাব্য হচ্ছে তৃতীয় রাস্তাটা। সেটা কি? যে তিনি মানে ফর্মালি যে পূর্ব শর্ত দিয়েছেন প্রত্যাহার করবেন না, কিন্তু প্র্যাকটিক্যালি সফরে চলে যাবেন এবং বলবেন বাংলাদেশ তার দাবি থেকে সরে আসেনি, বরং সেই দাবি নিয়েই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এবার তিনি সরাসরি আলোচনা করতে যাচ্ছেন। রাজনৈতিকভাবে এটাই সবচেয়ে সুবিধাজনক ফর্মুলা। সাপও মরল, লাঠিও ভাঙলো না। আর ভারতও সম্ভবত ঠিক এটাই চাইছে, কিন্তু দিল্লির লক্ষ্য তারেক রহমানকে অপমান করা নয়, বরং তাকে নেগোশিয়েটিং টেবিলে, আলোচনার টেবিলে নিয়ে আসা। কারণ ভারতেরও বাংলাদেশকে প্রয়োজন সীমান্ত নিরাপত্তার জন্য, বহু কিছুর জন্য, উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটির জন্য, বঙ্গোপসাগরের জন্য, বাণিজ্যের জন্য, সব কিছুতে। সুতরাং সম্পর্কটা যে শুধুমাত্র বাংলাদেশের দরকার এরকম একতরফা ডিপেন্ডেন্সি বা নির্ভরতা নয়, কিন্তু অ্যাসিমেট্রি অবশ্যই আছে, এবং সেই অ্যাসিমেট্রির বাস্তবতা বাংলাদেশের যে কোনো সরকারকেই বুঝতে হবে। শেষ কথা তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? গত কয়েকদিনের ঘটনাগুলো পাশাপাশি সাজিয়ে দেখুন। তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, তারপর ত্রিবেদীর দিল্লি যাত্রা, মোদির সঙ্গে তার আলোচনা, তারপর ভারতীয় শিল্পপতিদের ঢাকায় উপস্থিতি, এবং তারপর তারেককে স্মরণীয় অভ্যর্থনা দেওয়ার মোদির বার্তা, এবং এবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আবার দীনেশ ত্রিবেদী ঘোষণা করলেন দিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায়। এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে আমার মনে হয় না, বরং একটা ডিপ্লোম্যাটিক প্যাটার্ন দেখা যাচ্ছে। দিল্লি তারেক রহমানকে একটা কথাই সম্ভবত বোঝাতে চাইছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা সেই মর্যাদাতেই গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু সমস্যার সমাধান শর্ত ছুড়ে দিয়ে নয়, টেবিলে বসে হবে। এখন সিদ্ধান্ত তারেক রহমানের। তিনি তার ওই লোকাল পলিটিক্স, ডোমেস্টিক পলিটিক্সের চাপ মেনে
দিল্লিকে রাখতে আর দূরে সরিয়ে রাখতে পারবেন না। তাকে যেতে হবে এবং বৈঠকে শেখ হাসিনাকে নিয়েও আলোচনা করতে হবে এবং অনেক কিছু বিষয় আলোচনা করতে হবে। সেই আলোচনায় যদি আসে যে একটা কুলিং পিরিয়ড 2-3 মাসের দিয়ে সেপ্টেম্বরের বদলে ডিসেম্বরে ফেরার কথা যদি শেখ হাসিনার হয়, তাহলে সেটাও হতে পারে। কিন্তু আলোচনার টেবিলে ঠিক হবে তারেক রহমানের সঙ্গে মোদির বৈঠকে। আর এখানেই আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন। এখন আমরা এইটাই দেখব। তবে নিশ্চিতভাবেই আজকে আমি বলছি, তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন, মোদির সঙ্গে বৈঠকে বসছেন। সেই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন এবং কবে ফিরবেন। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।